দেখুন প্রপোজাল নিয়ে বসে আছি, ইলেকট্রিকের যা প্রবলেম, প্রপোজাল নিয়েই বসে আছি। ইলেকট্রিকের একটা সাবস্টেশন করতেই হবে, এই যা অসুবিধা। ইলেকট্রিকটা দেখুন কী হচ্ছে, ইলেকট্রিক এখানে সাপ্লাই খুব কম, তার জন্য আমাদেরকে খুব অসুবিধার মধ্যে পড়তে হয়। ব্যক্তিগতভাবে আমাকে পিসি বলে। আপনি হচ্ছে ফোনের পিসি? হ্যাঁ, ও পিসি বলে। কিন্তু যখন ধরেন এই কিছুদিন আগে আমাদের মুখ্যমন্ত্রী শপথ গ্রহণের কয়েকদিন পরেই তারকেশ্বর এসেছিলেন, তাকেও নিয়ে এসেছিলেন, তখন ওই জায়গাতে তো পিসি বলতে পারছে না, দিদি বলে কথা বলতে হচ্ছে। সেটা ওর খুব কষ্ট হচ্ছে, সেটা আমরা উপভোগ করছিলাম আনন্দটা। এবং ও সবার সাথে আনন্দ করে, সবার সাথে এইভাবেই মেশে, যে শুধু পার্টির লোক তা না, তৃণমূলেরও অনেক লোক আছে যার সাথে একদম ফ্রিভাবে মেশে, সহযোগিতা করে, ভালোবাসে। ওর মধ্যে এমএলএ ভাব এখনো পর্যন্ত সেটা কিছু আসেনি, বা আমি হেভি কিছু, এটা ওর মধ্যে নেই। ওকে যদি প্রয়োজন হয় ভোর 5টাতেও দেখবেন বাবা তারকনাথের মন্দিরে আছে, আবার রাত্রি 10টার সময়তেও দেখতে পারবেন। যে একাই হয়তো 2-1 জন আমরা কেউ সাথে আছি, ঘুরে বেড়াচ্ছে পুরো তারকেশ্বর। হুগলির গ্রামের ছেলে, কৃষক পরিবারের সন্তান, সাংবাদিকতা নিয়ে লেখাপড়ার পর টেলিভিশনের সাংবাদিক। পশ্চিমবঙ্গের সদ্য সমাপ্ত নির্বাচন ঘুরিয়ে দেয় জীবনের মোড়। তারকেশ্বর থেকে বিজেপির প্রার্থী, 1 লক্ষের ওপর ভোট পেয়ে বিধায়কের চেয়ারে স্থলাভিষেক 29 বছর বয়সী সন্তু পানের। সন্তু, সাংবাদিক থেকে বিধায়ক, মানে পাকে চক্রে না সত্যি স্বপ্ন দেখেছিলে? কোনোদিন স্বপ্ন দেখিনি, হঠাৎ করে। তুমি গেলে মথুরাপুর অ্যাসাইনমেন্টে, তার আগে অফিসে রেজিগনেশন পাঠালে? না, অ্যাসাইনমেন্টে গেছি, 1টা থেকে লাইভ একটা শুরু হলো। আমি স্পট অ্যাঙ্কারিং করতাম, আপনারা জানেন, গ্রাউন্ড অ্যাঙ্কারিং। 2টোই লাইভ শেষ, 2টোর পর আমাকে ফোনটা আসে। ফোনটা কার ছিল সেটাই বলতে পারবো না। ফোনটা কার ছিল এটা না বলাটা প্রাইভেসি, এটা বলা যাবে না। তো আমার মতো ছেলে যে কাউকে ভয় পায় না, কোনোদিন মানে চিন্তা করে না, টেনশনে পড়ে না, সেই ছেলেও দরদর করে ঘামছে। তো আমি আমার ব্যাগটা আমার একজন সহকর্মী আমার অন্য চ্যানেলে কাজ করে, তার হাতে ব্যাগটা দিলাম, দিয়ে আমি একদম মাঠের পেছনে চলে গেলাম। ফাঁকা জায়গা, সবাই ছবি তুলতে আসছে, করছে। আমি একজনকে বললাম একটু আটকাও, একটা খুব জটিল পরিস্থিতিতে আছি, সিদ্ধান্ত নিতে হবে। হ্যাঁ, আমি প্রথম আমার বাবাকে ফোন করলাম। বাবা তো আকাশ থেকে বলছেন যে অনেক কষ্ট করে এই জায়গাটায় পৌঁছেছিস, কি করবি এটা তো আমি বুঝতে পারছি না। তবে একজন পলিটিক্যাল লিডার ছিলেন এই রাজনৈতিক দলের অনেক বছর আগে, তারপর রাজনীতি ছাড়তে বাধ্য হয়েছেন, যে অত্যাচার ছিল সিপিএম এর, সেই অত্যাচারের জন্য তারপর কোনদিন রাজনীতিতে পা মারেননি। তো দেখ, রাজনীতি খুব খারাপ জিনিস, সব শেষ করে দেয়, এটা কিচ্ছু দেয় না, সব কেড়ে নেয়। ঠিক আছে, মায়ের সঙ্গে কথা বললাম, মা তো কিছু বুঝতেই পারছে না, কান্নাকাটি করছে। তো আমি তৃতীয় ব্যক্তি যাকে ফোন করলাম, যে আমার সারা জীবন সঙ্গে থাকার শপথ নিয়েছে, আমার ক্লাস 11-এর বান্ধবী। তো ওকে ফোন করার পর ও ফোন ধরে, ও খুব ডিপ্লোম্যাটিক, মানে আমি এত শক্ত, তার পেছনে আমি তো লড়াইটা লড়ছি, পেছনে যে আমাকে পুরো সাপোর্টটা দেয়, আমার কি প্রয়োজন, কিছু অর্ডার করতে হবে কিনা, কি লাগবে, সব কিছু পুরো ম্যানেজ যেটা করে একদম ঘরে বসে, সেটা হচ্ছে আমার অর্থনীতি। তো ও বললো, দেখ এটা নতুন অপরচুনিটি, তুই তো চ্যালেঞ্জ নিতে ভালোবাসিস, সিদ্ধান্তটা তোর, একান্ত ব্যক্তিগত, তুই যদি রিস্ক নিস আমি তোর সঙ্গে আছি, এখনো আছি, তখনও থাকবো। এই কথাটা শোনার পর আমি বলেছিলাম চলো আজ কুছ তুফানি করতে যা, হয়ে যাক। আমি ভয়ে ছিলাম যে আমার ওই চ্যানেল কি বলবে, আমি 2টো পর্যন্ত লাইভ দিয়েছি, তারপর একটা লাইভ আমি দিইনি, আমি পেয়ে যেমন আমি দিতে পারবো না, আমি খেতে এসেছি। আমি 15 মিনিটের মধ্যে সিদ্ধান্ত নিয়ে কিন্তু রিজাইনটা লিখে স্পিডের মধ্যে দিকে রিজাইন দিয়ে দিচ্ছি। তারপর সমস্ত গ্রুপ থেকে বেরিয়েছি, ফোন কল আসছে, আমার যে ক্যামেরা পার্সন ওখানে ছিল সে আমায় ফোন করছে, আমি ধরছি না। আর এটা আমার এনিহাউ মনে হয়েছে যে কোথাও আমার সত্যি এটা করা উচিত হয়নি, আমি আজকে বলছি, কিন্তু এটা উচিতও হয়েছে, কারণ কোনো কিছু বলে আসে না। ওটা না হলে তার এটা হতো না, এটা না হলে এটা হতো না। আমি আজকে সাংবাদিক থাকলেও আমি প্রশ্ন করতাম, কিন্তু আমি সিস্টেমে এসে কোনোদিন কাজ করার সুযোগ পেতাম না। মহিলা সুরক্ষা, চাকরি, এগুলো নিয়ে আমি প্রচুর কথা বলেছি, প্রচুর মানে
আমার রিপোর্টিংটা, জার্নালিজমটা আপনি বলতে পারেন আন্দোলন, একটা পাঠ করেছি, করতে হবে। কারণ আমি যেটা ফিল করেছি নিজে, টাকা না থাকলে কি হয়, চাকরি না থাকলে কি হয়, গান্ধী মূর্তি থেকে শুরু করে শহীদ মিনার থেকে শুরু করে এই ছেলে মেয়েগুলো কেন বসে থাকবে? এর দায়টা যার ছিল তিনি সরে গিয়েছেন, তাদের ওই কাজটা তো আমায় করতে হবে, সেটার জন্য এসেছি, সেটা করবই। তাছাড়া তারকেশ্বরের যে অসুবিধা রয়েছে, স্থানীয় অসুবিধা, সেগুলো তো আমি করবোই। আর সব থেকে বড় আমার এই মুহূর্তে চ্যালেঞ্জ শ্রাবণ মেলা। কে প্রথম কাছে এসেছি, কে প্রথম ভালোবেসেছি, তুমি না আমি। আমি পূজা, আর এখন কথা বলছি আমার আর সন্তুর সম্পর্ক নিয়ে। সাংবাদিক সন্তু পান নিশ্চয়ই অনেকের মুখ থেকে অনেক কিছু শুনেছে, অনেকে অনেক রকমের বলেছে। সেই সাংবাদিক সন্তু পানকে যখন স্ক্রিনে দেখতে তখন কিরকম দেখতে, আর যখন ব্যক্তি জীবনে তুমি একেবারে ওর কাছে থেকেছো, ওর সাথে কথা বলেছো, রাগ অভিমান বা সব বিষয় যখন আলোচনা হয়েছে তখন কিরকম দেখেছো? দুটো কি বিপরীতধর্মী মানুষ না একই মানুষ? বিপরীত, সম্পূর্ণ বিপরীত। সন্তুকে সবাই যেরকম চেনে, অ্যাকচুয়ালি ওর অফিসের কাছাকাছি গেলেও আমাকে অনেক এই প্রশ্নটা করতো যে সন্তু যেভাবে হচ্ছেটা কি বলে, ও কি তোর সঙ্গেও এরম করে? বললাম না, মানে কি প্রেমেও এটা বলেছে এই হচ্ছেটা কি? না, কখনো বলেনি, কোনো দিন বলেনি। উল্টে যে কোনো জায়গায় যে কোনো সমস্যা সন্তু আগে কিন্তু সরি বলবে, মানে এরম নয় যে লেখা আছে, কিন্তু বলে। এরপর ও হয়তো চায় না কোনো ক্ষেত্রে এই সমস্যাটা একটুখানি এগিয়ে যাক। আমার প্রেম আর ওর সাংবাদিকতা দুটো কোনো দিন একে অপরের মানে বিরুদ্ধে হয়নি, সবটাই একদম সহজ সরলভাবে এগিয়েছে। সন্তুর মধ্যে এই জিনিসটা এমন আছে যে ও দুটোকে সম্পূর্ণ আলাদা, পৃথক পৃথক রাখতে পারে। ওর ওই জায়গাটা কোনো দিন আমার প্রেমে বাধা হয়নি। সন্তু খুব সৎ, খুব চরিত্রবান ছেলে একটা। আমি এরকম ছেলে সংস্পর্শে এসে বুঝতে পেরেছি ছেলেরাও এত ভালো হয়। নমঃ পার্বতী পতে হারা হারা মহাদেব। তারকনাথের চরণে সেবা লাগে। মহাদেব শুনুন, এটা হচ্ছে মনের ভালোবাসা। আমার মন যখন দুঃখে ভরে যায়, কষ্টে ভরে যায়, আমি কোনো রাস্তা দেখতে পাই না, আমি তখন এটা বললে আমার মন ঠিক হয়ে যায়। আমি আগের একটা পপুলার শো করতাম চ্যানেলে, তার আগেও আমি আমার বুমটা মাথায় ঠেকিয়ে এটা বলতাম, তারপর শোটা শুরু করতাম। আপনি, এটা আমার শক্তি। 4 তারিখ যখন হচ্ছে রেজাল্ট বেরোলো, সার্টিফিকেট নিয়ে এলে, তারকনাথ মন্দিরে এসে পুজো দিলে, কি বললে? আমি জয়টা আমি উৎসর্গ করলাম, ঠিক এই এতদূর পর্যন্ত এসেছিলাম। ওই গেটটা থেকে আমি ফাইলটা বাড়িয়ে দিয়ে মাথা নিচু করে বলেছিলাম, এই জয়টা আপনার জয়। এবং আমার থিম সং থেকে শুরু করে আমার কথায় আপনি দেখতে পাবেন সব জায়গায় বলা আছে, তারকেশ্বর চালাবেন বাবা তারকনাথ, আমি তার সেবক। সনাতন একটা বড় জিনিস, তারা চাইছেন তার রাজত্বে প্রতিটা লোক, প্রতিটা ব্যক্তি ধর্ম বর্ণ নির্বিশেষে, কোনো রং না দেখে সবাই যাতে পেটে ভাত, মাথায় ছাদ, হাতে কাজ, নারী সুরক্ষা, সামাজিক সুরক্ষা পায়। এটা পাইয়ে দেওয়ার দায়িত্ব আমার। আমার যে জনতার কার্যালয় আছে, আমি তো কোনো দিন কেউ এলে জিজ্ঞাসা করি না যে আপনি কোন রাজনৈতিক দল করতেন, যেটা আগের শাসক দল করতেন। তো এটা করা যায় না। শিব আমাকে এটা শিখিয়েছে। তা তুমি এলে এবং তুমি তোমার বাইটসেও আমরা সবাই শুনেছি যে তুমি নির্দেশ মেনে কাজ করবে। আপাতত আশু নির্দেশ কী আছে? একটা তো শ্রাবণী মেলা বললে, আর সম্ভবত মন্দিরের। হ্যাঁ, এটা মন্দিরটা খুব সুন্দরভাবে আমাদের সাজাতে হবে। অনেকেই তো বলে যে মমতা বন্দ্যোপাধ্যায় এই মন্দিরের জন্য অনেক কিছুই করেছেন, স্বর্ণ মন্দিরের মতো হবে। সত্যি হলো কোথায়? ঠিক আছে।